সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা একটা শব্দ শুনে থাকবেন, আর সেটা হচ্ছে লাভ জিহাদ। অনেকেই মনে করেন আসলে লাভ জিহাদ ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য একটা বড় ষড়যন্ত্রের অংশ। কিন্তু এখন কথা হচ্ছে, লাভ জিহাদ এই বিষয়টা ঠিক কি? প্রথমে হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে ধর্ম পরিবর্তন করা হয়, আর এটাই হচ্ছে লাভ জিহাদ। আইনি ব্যবস্থা এবং ভারতের কথিত ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য এখন লাভ জিহাদ নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র চলছেই। এবার আপনাদের ভারতীয় দূতাবাসে কর্মরতা এক মহিলার কথা বলবো, যিনি এর শিকার হয়েছিলেন। আজকের এই ষড়যন্ত্রের যে এপিসোড, সেই এপিসোডে আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন মাধুরী গুপ্তা। মাধুরী গুপ্তা তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন সেটাই আপনাদেরকে বলবো। মাধুরী তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্তব্যরত ছিলেন। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি নাকি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত অনেক গোপন তথ্য আইএসআইয়ের হাতে তুলে দিয়েছিলেন। তাকে ভারতে ডেকে এনে গ্রেফতার করা হয়েছিল। তারপর মাধুরীর যা পরিণতি হয়েছিল তা বেশ মর্মান্তিক। এই ঘটনা সম্পর্কে শুনলে আপনারাও কোথাও গিয়ে মনে করবেন যে যেন কোনো হিন্দি সিনেমা স্ক্রিপ্ট চলছে। ভারত আর পাকিস্তান, এই দুদেশের সম্পর্ক ঠিক কোথায় রয়েছে সেই নিয়ে কম বেশি আমাদের সবারই জানা রয়েছে। দুদেশের সীমান্ত নিয়ে উত্তেজনা অব্যাহত। দুদেশের মধ্যে যে চিরবৈরিতার উত্তাপ রাজনীতির ময়দান ছাড়িয়ে ক্রিকেটের মতন খেলা কিংবা সোশ্যাল মিডিয়াতেও কাদা ছোড়াছুড়ির রূপ নেয় অনেক সময়। এই দুটি দেশের মধ্যে একটি দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি যখন তার চিরপ্রতিদ্বন্দ্বী আর এক দেশের গোয়েন্দাদের কাছে স্পর্শকাতর গোপন তথ্য পাচার করে, তখন সেই ঘটনা চমকপ্রদ হতে বাধ্য। সেই ঘটনাই ঘটেছিল এই ভারতীয় কূটনীতিক মাধুরী গুপ্তার সঙ্গে। আগে আপনাদেরকে এই মাধুরী গুপ্তা সম্পর্কে একটু বলি, তারপর আপনাদেরকে বলবো যে ঠিক কি হয়েছিল তার সঙ্গে। তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিত মহিলা। ভারতের বিদেশ মন্ত্রকের একজন কর্মকর্তা হিসেবে প্রায় 27 বছর চাকরি করেছেন। পেশাগত দায়িত্ব পালনে তাকে ক্রোয়েশিয়া কিংবা ইরান পর্যন্ত যেতে হয়েছে। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়ার আগে তার শেষ কর্মস্থল ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস। 2009 সালের একেবারে শুরুর দিকে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পদে তিনি কাজ করছিলেন। কিভাবে তিনি এই কাজটা পেলেন? সেই সময় একটা ভ্যাকেন্সি তৈরি হয় যে বিদেশ মন্ত্রক এমন কাউকে খুঁজছিলেন, এমন একজন কূটনীতিককে খুঁজছিলেন যার উর্দু ভাষার উপর বেশ দখল রয়েছে। তখন দেখা গিয়েছিল যে এই পদের জন্য যোগ্য ব্যক্তি হিসেবে মাধুরী গুপ্তা ছাড়া আর কেউ নেই। তিনি উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। এছাড়াও সুফিবাদের প্রতি আকৃষ্ট হওয়ায় উর্দু ভাষার অসংখ্য বই তিনি পড়তে পারতেন। ইরানি কবি রুমির ওপরে পিএইচডি ডিগ্রি করেছিলেন তিনি, কিন্তু পেশাগত দায়িত্ব আর চাপে সেটাকে শেষ করে উঠতে পারেননি। শেষমেশ তাকেই কিন্তু এই পদে বিদেশ মন্ত্রক বসালো। এরপর কি হলো না, এরপর তিনি এক পাকিস্তানি গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়লেন। তারপর তার জীবনটা পুরো 180 ডিগ্রি পাল্টে গেল। মাধুরী গুপ্তাকে কিভাবে পাকিস্তানি গোয়েন্দারা ফাঁদে ফেলেছিল সেটা বুঝতে হলে কিন্তু একটু হানি ট্র্যাপ সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। সাধারণত প্রশিক্ষিত গোয়েন্দারা তাদের পরিচয় লুকিয়ে রেখে ছদ্মবেশ ধারণ করে কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে।
এই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মূল উদ্দেশ্য থাকে সেই গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছ থেকে যাতে গোপন ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়া যায়। মানুষের স্বাভাবিক প্রবণতা এই যে সে তার ভালোবাসার মানুষের প্রতি দুর্বল হয়ে পড়বে, তার ভালোবাসার মানুষ যা চায় সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করবে। ব্যক্তিগত সম্পর্কের কাছে প্রায় সব সময় জাতীয় স্বার্থটা ফিকে হয়ে যায়। ছদ্মবেশী গোয়েন্দারা যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করেন, পরবর্তীতে সুযোগ বুঝে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এই বিষয়টা মাধুরী গুপ্তা বুঝতে পারেননি। মাধুরী গুপ্তা আসলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার পাতানো ট্র্যাপে পা দিয়ে ফেলেছিলেন। তিনি একজন 60 বছর বয়সী নারী ছিলেন। তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল 30 বছর বয়সী এক ছদ্মবেশী পাকিস্তানি গোয়েন্দার, নাম জামশেদ। মাধুরী গুপ্তার কাছে তিনি জিম নামে পরিচিত ছিলেন। আগেই আপনাদেরকে বললাম যে যোগ্যতার ভিত্তিতে ইসলামাবাদে ভারতের দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি পদে মাধুরী গুপ্তাকে সেখানে রাখা হয়েছিল। সেকেন্ড সেক্রেটারি পদে মূল দায়িত্ব ছিল নিয়মিত পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সেই বিষয়টা নয়াদিল্লিকে জানানো। সেই হিসেবে মাধুরী গুপ্তা প্রতিদিন দুবার পাকিস্তানি গণমাধ্যমে উর্দু ভাষায় প্রকাশিত বিভিন্ন খবর বিশ্লেষণ করে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টা জানাতেন। যেহেতু তিনি উর্দু ভাষায় বেশ দক্ষ ছিলেন, তাই তার কাছে এই কাজ করাটা খুব একটা কঠিন ছিল না। কূটনীতিক হিসেবে 27 বছরের পেশাগত জীবন অতিবাহিত করায় তিনি ভারতের অনেক স্পর্শকাতর তথ্য আগে থেকেই জানতেন। তাই পাকিস্তানি গোয়েন্দারা তাকে টার্গেট করেই এই ট্র্যাপ তৈরি করে। তবে এটা বোধহয় তাদের ধারণা ছিল না যে মাধুরী গুপ্তা এত সহজে তাদের ফাঁদে পা দেবেন না। মাধুরী গুপ্তা তিনি বুঝতেও পারেননি যে কখন তিনি এই ট্র্যাপে পা দিয়ে ফেলেছেন। মাধুরী গুপ্তা ইসলামাবাদে সেকেন্ড সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পর মাত্র 6টা মাস, তারপর নয়াদিল্লিতে খবর পৌঁছায় যে একজন কূটনৈতিক পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচার করছে। এই খবরের ভিত্তিতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সমস্ত কূটনীতিককে কঠোর নজরদারির আওতায় নিয়ে আসা হয়। আর সন্দেহ যখন মাধুরী গুপ্তার বিরুদ্ধে ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, তখন প্রাথমিক তদন্ত শুরু হয় এই মাধুরী গুপ্তার বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি প্রাথমিক তদন্তের পর একটি রিপোর্ট পাঠায়। এই রিপোর্ট যায় সেই সময়ে আইবির প্রধান রাজীব মাথুরের কাছে। প্রাথমিক তদন্তের রিপোর্টে বলা হয়েছিল মাধুরী গুপ্তা সত্যিই গুপ্তচর বৃত্তিতে জড়িত। তার বিরুদ্ধে যা সন্দেহ করা হয়েছিল সেটা একেবারে সত্য। রাজীব মাথুর এবার সেই রিপোর্ট ভারতের আরেক গোয়েন্দা সংস্থা র, তার প্রধান সেই সময় যিনি ছিলেন, তার কাছে পাঠান। প্রাথমিক রিপোর্টে কিছুটা অস্পষ্টতা থাকায় 3 জনই তৎক্ষণাৎ মাধুরীকে গ্রেফতার না করে বরং নজরদারির কথা বলেন। আরও 2-3 সপ্তাহ নজরদারি চালানোর পর যখন পাকিস্তানি গোয়েন্দাদের কাছে তথ্য পাঠানোর একদম প্রমাণ হাতে চলে আসে, তখন গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় মাধুরীকে। মাধুরী গুপ্তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একেবারে গোপনে। তাকে সুকৌশলে সার্ক সম্মেলনের দায়িত্ব পালনের কথা বলে ভারতে নিয়ে আসা হয়। তিনি কিন্তু সেই সময় জানতেন না যে তাকে গ্রেফতার করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনের জন্য 2010 সালের 21শে এপ্রিল ভারতে নয়াদিল্লিতে তিনি পা রাখেন। এরই মধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের কাছে পৌঁছে গিয়েছে এই গ্রেফতারির অর্ডার। পরের দিন 22শে এপ্রিল পাকিস্তানি এজেন্টের কাছে স্পর্শকাতর তথ্য প্রেরণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 2 বছর পর অর্থাৎ 2012 সালে তার বিরুদ্ধে আদালতে বিচার শুরু হয়। তার কেসের তদন্তকারী ছিলেন পঙ্কজ সুদ নামে একজন কর্মকর্তা। তিনি বলেছিলেন তদন্তের সময় মাধুরী গুপ্তা স্বতঃস্ফূর্তভাবে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। তাই তিনি তার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাকিস্তানি এজেন্ট জিম তথা জামশেদকে যতগুলো ইমেল দিয়েছিলেন সেই সমস্ত কিছু পঙ্কজ সুদকে দেখিয়েছিলেন। তদন্তের পর চার্জশিটে বলা হয়েছিল যে
মাধুরীর সঙ্গে সেই পাকিস্তানি এজেন্টের প্রায় ৭৩টি ইমেল আদান প্রদান হয়। দিল্লির উচ্চ আদালতে বিচারের সময় বিচারকেরা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923-এর 2টো ধারা ভঙ্গের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে। তার এই অপরাধের খবর যখন জানাজানি হয় তখন তুমুল আলোড়ন সৃষ্টি হয়ে যায়। ভারতীয় নাগরিকরা যখন গণমাধ্যমের দ্বারা জানতে পারেন যে তাদের দেশের কূটনীতিক তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে স্পর্শকাতর তথ্য পাচার করছে, তারা ক্ষুব্ধ এবং বিস্মিত হন। ভারতের বিদেশ মন্ত্রকের জন্য এটা ছিল রীতিমতন একটা কলঙ্কজনক ঘটনা। মাধুরী গুপ্তার সঙ্গে এই স্পর্শকাতর তথ্য পাচারের ঘটনা ভারতের বাইরে কর্মরত অসংখ্য কূটনীতিককে সন্দেহের নজরে ফেলে দিয়েছিল। অনেকের বিরুদ্ধে নতুন করে নজরদারিও শুরু হয়েছিল। ভালোবাসার কাছে যে অনেক সময় জাতীয় স্বার্থ বিলীন হয়ে যায়, মাধুরী গুপ্তার যে ঘটনা তারই কিন্তু উদাহরণ। তিনি কিন্তু বোঝেননি যে তাকে ট্র্যাপ করা হচ্ছে। তিনি জামশেদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন। হ্যাঁ, তাদের মধ্যে দীর্ঘ বয়সের পার্থক্য রয়েছে, কিন্তু ওই যে বলে না যে ভালোবাসা কোনো রকম কোনো বেড়া কোনো কিছু মানে না, মাধুরীর ক্ষেত্রেও সেটাই হয়েছিল। এত বছরের তার ক্যারিয়ার, যেখানে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন, সেখানেই ভালোবাসার বিষয়টা এসেই তার জীবনটাকে একেবারে বরবাদ করে দেয়। আর তার এইভাবে তথ্য পাচার করার বিষয়টা যখন সামনে এলো, তখন কিন্তু যারা এইভাবে ভারতের বাইরে কাজ করছেন সেই কর্মকর্তাদেরকেও সন্দেহের চোখে দেখা হলো। ব্যক্তিগত সম্পর্কের কাছে জাতীয় স্বার্থ এখানে ফিকে হলো না। এখানে মাধুরী গুপ্তা ট্র্যাপে পা দিলেন। পাকিস্তান সেই ট্র্যাপটা তৈরি করে দিল, সেই ষড়যন্ত্রটা তৈরি করে দিল। আর তাতে করেই মাধুরী গুপ্তা তিনি সেখানে পা দিয়ে ফেললেন। ছদ্মবেশী গোয়েন্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হলো তার। তিনি বুঝতেও পারেননি যে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করার জন্যেই তাকে এই ভালোবাসার যে ফাঁদ তাতে রীতিমতন ফেলা হয়েছে। 60 বছর বয়সী এই নারী, যিনি দক্ষতার সঙ্গে এতদিন কাজ করেছেন, 30 বছর বয়সী জামশেদের কাছে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে সবটা তিনি ঘেঁটে ফেললেন। মাধুরী গুপ্তার কাছে এই জিম ভীষণ আপন, ভীষণ কাছের ছিল, যার জন্য তিনি ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় তিনি বলে দেন। যোগ্যতার ভিত্তিতে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে তিনি সেকেন্ড সেক্রেটারি পদে কাজ করছিলেন। ভাবতে পারছেন, এই পদ পাওয়া মুখের কথা নয়। এত মানুষের মধ্যে থেকে তাকেই বেছে নেওয়া হয়েছিল এই পদের জন্য। কিন্তু তারপর কি দেখা গেল, যে এইভাবে তিনি সমস্ত তথ্য পাচার করে দিলেন। প্রতিদিন পাকিস্তানি গণমাধ্যমে উর্দু ভাষায় যে খবর আসতো সেগুলোকে তিনি বিশ্লেষণ করতেন, করে নিজের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তার কাছে পাঠাতেন। আর এইভাবে তার কাছেও যে ভারতের প্রচুর তথ্য রয়েছে সেই বিষয়টা কিন্তু পাকিস্তান খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। কারণ ওই যে বললাম, দীর্ঘ 27 বছর তার ক্যারিয়ার, উজ্জ্বল ক্যারিয়ার। আর এই সমস্ত তথ্য তিনি পাচার করেছিলেন শুধুমাত্র ভালোবাসার কথা ভেবে বা ভালোবাসার মানুষ যেটা চাইছে সেটা করার জন্য। লাভের লাভটা কি হলো? মাধুরী গুপ্তা যে এত সহজে ফাঁদে পা দেবে সেটা কিন্তু পাকিস্তানও বুঝতে পারেনি। পাকিস্তানের কোথাও গিয়ে কিন্তু মনে হয়েছিল যে কাজটা এতটা সহজ হবে না, কিন্তু কোথাও গিয়ে মাধুরী গুপ্তা তিনি অজান্তেই এই ফাঁদে পা দিয়ে বসেন এবং তারপর তার যে পরিণতি হলো সেটা আপনাদেরকে বললাম। আজকের এই এপিসোডে আপনাদেরকে এই ষড়যন্ত্রের কথা বললাম, যেখানে মাধুরী গুপ্তা অজান্তেই এই ট্র্যাপের মধ্যে পড়ে যান। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একই সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।